শেখ হাসিনা ফিরছেন, টাইমস অফ ইন্ডিয়া সেই রকম খবর দিচ্ছে। টাইমস অফ ইন্ডিয়া কোন খবরের ভিত্তিতে, কোন বাস্তবতার ভিত্তিতে সেই খবর দিচ্ছে এবং জোরালোভাবে সেই খবরগুলো প্রচার করছে, সেই প্রশ্ন সামনে এসেই যায়। শুধু টাইমস অফ ইন্ডিয়া না, হিন্দুস্তান টাইমস সহ ভারতের বড় বড় পত্রিকাগুলো, বড় বড় গণমাধ্যমগুলো শেখ হাসিনা বাংলাদেশে বীরের বেশে ফিরছেন সেরকম খবর দিচ্ছে। এএনআইকে দেয়া এক সাক্ষাৎকারে আওয়ামী লীগ নেতার বরাত দিয়ে টাইমস অফ ইন্ডিয়া বলছে শেখ হাসিনা ফিরছেন এবং প্রধানমন্ত্রী হিসেবেই বাংলাদেশে ফিরছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে 14 জন কাজ করছেন। কি 14 জন উঠে পড়ে লেগেছেন শেখ হাসিনাকে কিভাবে ফেরানো যায় এবং বর্তমান সরকারকে কিভাবে উৎখাত করা যায় সেরকম কর্মকাণ্ড ভেতরে ভেতরে চলছে। অনুসন্ধান কি সেরকমটাই বলছে? সেরকম রীতিমতো বিস্ফোরণ ঘটানো মন্তব্য করেছেন আল জাজিরার বেশ আলোচিত সমালোচিত সাংবাদিক জুলকারনাইন শায়ের। তিনি তার ফেসবুক পোস্টে সেরকম একটা আভাস দিয়েছেন এবং সেখানেই তিনি বলতে চেয়েছেন এমনকি শেখ হাসিনার এজেন্টরা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অভ্যন্তরেও রয়েছে, উপদেষ্টা পরিষদেও রয়েছে। শেখ হাসিনা ফিরছেন, টাইমস অফ ইন্ডিয়া সেই রকম খবর দিচ্ছে। টাইমস অফ ইন্ডিয়া কোন খবরের ভিত্তিতে, কোন বাস্তবতার ভিত্তিতে সেই খবর দিচ্ছে এবং জোরালোভাবে সেই খবরগুলো প্রচার করছে, সেই প্রশ্ন সামনে এসেই যায়। শুধু টাইমস অফ ইন্ডিয়া না, হিন্দুস্তান টাইমস সহ ভারতের বড় বড় পত্রিকাগুলো, বড় বড় গণমাধ্যমগুলো শেখ হাসিনা বাংলাদেশে বীরের বেশে ফিরছেন সেরকম খবর দিচ্ছে। এএনআইকে দেয়া এক সাক্ষাৎকারে আওয়ামী লীগ নেতার বরাত দিয়ে টাইমস অফ ইন্ডিয়া বলছে শেখ হাসিনা ফিরছেন এবং প্রধানমন্ত্রী হিসেবেই বাংলাদেশে ফিরছেন। কি বলতে চাইছে টাইমস অফ ইন্ডিয়া? এছাড়াও বাংলাদেশে নতুন করে ধর্ষণ কাণ্ডকে কেন্দ্র করে আন্দোলন, প্রতি আন্দোলন এবং আবারও মবের ডাক দেয়া হলো। বলছিলাম টাইমস অফ ইন্ডিয়া বলছে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশে ফিরছেন। কবে নাগাদ ফিরছেন? মার্চেই ফিরছেন এরকম গুঞ্জন রটানো হয়েছে, রটিয়ে দেয়া হয়েছে, এইরকম গুঞ্জন রটেছে। কিন্তু টাইমস অফ ইন্ডিয়া এএনআইকে আওয়ামী লীগের এক নেতা যে সাক্ষাৎকার দিয়েছেন সেটার বরাত দিয়ে বলার চেষ্টা করেছে শেখ হাসিনা ফিরছেন এবং জুলাই আগস্টের আন্দোলনকে বিতর্কিত এবং সন্ত্রাসী কার্যক্রম হিসেবে আখ্যা দিয়েছেন সেই আওয়ামী লীগ নেতা। আওয়ামী লীগ নেতা রাব্বি আলম তিনি এএনআইকে সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারের ভিত্তিতে টাইমস অফ ইন্ডিয়া বলছে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবেই ফিরছেন। জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছে সেটা মূলত বিদেশি ষড়যন্ত্র এবং ডক্টর ইউনূসের 4 বছর ধরে করা প্ল্যানের মাধ্যমেই এটা করা হয়েছে। এখানে হাজার হাজার পুলিশ মেরে ফেলা হয়েছে। পুলিশের গুলিতে কোনো ছাত্র মরেনি এরকম কথাও বলা হয়েছে এবং পুলিশের গুলিতে যে মরেনি সেটা আর্মির ব্যবহৃত বিভিন্ন বুলেট বিভিন্ন জনের দেহে থেকে যখন পাওয়া গেছে সেই উদাহরণও দেয়া হয়েছে যে স্নাইপার সহ বিভিন্ন মডেলের রাইফেল, যে রাইফেল আর্মিরা ছাড়া ব্যবহার করে না, পুলিশ ব্যবহার করে না, এই রাইফেল কোত্থেকে গেল এই প্রশ্ন এসেছে। সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি তুরাগপাড়ে বেশ কয়েক রাউন্ড 7.6 মডেলের গুলি উদ্ধার করা হয়েছে যেটা আর্মির রাইফেলে ব্যবহার করা হয় এবং সেটার লেখা আছে বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় সেটা তৈরি করা, সেই সিলও রয়েছে। আর্মির সমরাস্ত্র কারখানার গোলাবারুদ পাবলিকের হাতে কিভাবে গেল, কিভাবে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেল, সেই প্রশ্ন সেখান থেকেও উঠেছে। এদিকে এএনআইয়ের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে বলার চেষ্টা করছে নানা কারণে ইউনূস সরকার ব্যর্থ হয়েছে এবং ইউনূস সরকারের এই ব্যর্থতার জন্য শেখ হাসিনার ফেরাটা আরও সহজ হয়েছে। শেখ হাসিনা বীরের বেশে ফিরছেন এবং প্রধানমন্ত্রী হয়েই ফিরছেন। রাব্বি আলম তেমনটাই বলার চেষ্টা করেছেন। শেখ হাসিনাকে নিয়ে ইন্ডিয়া টুডে এরকম খবর যখন দিচ্ছে তখন আমরা দেশে দেখছি সাম্প্রতিক সময়ে ধর্ষণ যে হারে বেড়েছে, সেই ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ আজকে 8টি বাম রাজনৈতিক দল
গণমিছিলের ডাক দিয়েছিল। গতকালকে তারা ঘোষণা করেছিল যে আজকে গণমিছিল হবে, শহীদ মিনারের সমাবেশের পরে গণমিছিল হবে। কিন্তু গতকালকে যখন গণমিছিলের ডাক দেওয়া হয় তখন ফ্রান্স থেকে একটা ওহি আসে, আবারও মব তৈরি করার ওহি। ফ্রান্সের এক ইউটিউবার তিনি মবের ডাক দেন এবং ঘোষণা দেন বাম দল সিপিবির পল্টনে যে কার্যালয়, সেই কার্যালয়ে ঘেরাও আক্রমণ করতে হবে এবং সেই কার্যালয়টা দখল করে ছাত্র জনতার অফিস বানাতে হবে সিপিবির কার্যালয়কে। আজকে সারাদিনই সেটা নিয়ে চরম উত্তেজনা গেছে, পুলিশ ঘিরে রেখেছিল। অবশেষে এই 8টি বাম ছাত্র সংগঠন শহীদ মিনারে সমাবেশ করেছে, কিন্তু তারা গণমিছিলটা স্থগিত করেছে। সেখান থেকেই বলা হয়েছে যে আশা নিয়ে আমরা আন্দোলন করেছিলাম শেখ হাসিনার বিরুদ্ধে, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে, সেই আশা আমাদের পূরণ হয়নি। সেখানে আমরা নারী পুরুষ এক কাতারে এসে আন্দোলন করেছি, অথচ আন্দোলনের পর এখন নারীর পোশাকের দিকে তাকানো হচ্ছে, নারীকে ধর্ষণ করা হচ্ছে, নারীর স্বাধীনতা নেই, নারীর মান সম্মান নেই। যে জঙ্গিবাদের উত্থান তৈরি করা হয়েছে, মব কালচার তৈরি করা হয়েছে, এবং এটাও বলা হয়েছে যে শেখ হাসিনার সময়ে যে ভয়াবহ পরিস্থিতির জন্য আমরা আন্দোলন করেছি, এখন তার চাইতে অনেক বেশি ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। সেখান থেকে গণমিছিল স্থগিত করা হয় এবং আপাতত আজকে কোনো আক্রমণের ঘটনা ঘটেনি এবং কোনো মবের ঘটনা ঘটেনি। এই ঘটনা যখন আমরা দেখছি তখন আমরা দুদিন আগে দেখেছি সরকারের একটা প্রজ্ঞাপন। সরকারের প্রজ্ঞাপনে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা, তার এলাকা ইন্টারকন্টিনেন্টাল হোটেল, কাকরাইল, শাহবাগ, এই এলাকায় মিছিল সমাবেশ সম্পূর্ণ নিষেধ করা হয়, মিছিল সমাবেশের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। কিন্তু আমরা গত 2-3 দিন থেকেই দেখছি যে এখানে ইনকিলাব মঞ্চ নামে একটা ভুইফোড় সংগঠন, তারা এখানে সমাবেশ করছে, এখানে অনশন করছে, বসে থাকছে এবং আজকে তারা মিছিলও করেছে। একদিন আগে আমরা দেখেছি এই ইনকিলাব মঞ্চের একজনের একটা ভিডিও ফাঁস হয়েছে, সেখানে তাকে বলতে শোনা গেছে এই যে ভাঙাভাঙি মবের কালচার সেটা টাকার বিনিময়ে হয় এবং ইনকিলাব মঞ্চকে বিপদের মুখে ঠেলে দেয়া হচ্ছে। ইনকিলাব মঞ্চকে শুধুমাত্র ভাঙাভাঙির কাজে লাগানো হচ্ছে, অন্যদিকে যাদের ক্ষমতার লোভ রয়েছে তারা উঁচু আসনে উঁচু চেয়ারে বসে থেকে ক্ষমতা ভাগাভাগি করছে। কে কোন চেয়ার পাবে, কে কোথায় কোনটা দখল করবে, সেই ভাগাভাগির মধ্যে রয়েছে। তিনি বলেছেন যে এরপর থেকে কোনো জায়গায় যদি কারো বাড়ি ভাঙতে হয়, কোনো জায়গায় যদি ভাঙচুর করতে হয়, কোথাও যদি মব করতে হয়, তাহলে হ্যাঁ আমরা করব, কিন্তু টাকা লাগবে। অমুক বাড়ি ভাঙতে হবে, আমরা বলবো যে হ্যাঁ 10 লাখ টাকা লাগবে, 20 লাখ টাকা লাগবে। এই ভিডিও যখন ভাইরাল হয়েছে তখন ইনকিলাব মঞ্চের অস্তিত্ব নিয়েও টানাপোড়েন শুরু হয়েছে। সেই ইনকিলাব মঞ্চ শাহবাগে মিছিল করছে, সমাবেশ করছে, সেটা ঠেকানোর জন্য পুলিশের কোনো তৎপরতাও লক্ষ্য করা যায়নি। অথচ পুলিশের প্রজ্ঞাপনেই বলা হয়েছে যমুনা আবাসিক প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টার আবাসিক যমুনা, ইন্টারকন্টিনেন্টাল হোটেল, শাহবাগ, কাকরাইল, এই যমুনার আশেপাশের এই পুরো এলাকায় কোনো সভা সমাবেশ মিছিল কোনো কিছু করা যাবে না, নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তার মানে কি এই নিষেধাজ্ঞা শুধুমাত্র ওই তথাকথিত গণজাগরণ মঞ্চের অপবাদ যাদের দেয়া হচ্ছে তাদের বেলায় প্রযোজ্য হবে, এই ইনকিলাব মঞ্চের বেলায় প্রযোজ্য হবে না? সেই প্রশ্নও অনেকে আনছেন। দর্শক, আপনার সব মিলিয়ে কি মনে হচ্ছে, কোন দিকে আমরা যাচ্ছি? যখন ইন্ডিয়া টুডে বলছে শেখ হাসিনা ফিরছেন, শেখ হাসিনা যদি ফিরে আসে তাহলে দেশের অবস্থা কি ভালো হবে নাকি আরো খারাপের দিকে যাবে? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে 14 জন কাজ করছেন কি? 14 জন উঠে পড়ে লেগেছেন শেখ হাসিনাকে কিভাবে ফেরানো যায় এবং বর্তমান সরকারকে কিভাবে উৎখাত করা যায়, সেরকম কর্মকাণ্ড ভেতরে ভেতরে চলছে। অনুসন্ধান কি সেরকমটাই বলছে? সেরকম রীতিমতো বিস্ফোরণ ঘটানো মন্তব্য করেছেন আল জাজিরার বেশ আলোচিত সমালোচিত সাংবাদিক জুলকারনাইন শায়ের। তিনি তার ফেসবুক পোস্টে সেরকম একটা আভাস দিয়েছেন এবং সেখানেই তিনি বলতে চেয়েছেন এমনকি শেখ হাসিনার এজেন্টরা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অভ্যন্তরেও রয়েছে, উপদেষ্টা পরিষদেও রয়েছে।
কি আসলে সত্য ঘটনা? শেখ হাসিনা ফিরছেন, এই আলোচনা অনেক দিন থেকেই যখন চলছে, তখন জুলকারনাইনের গত 4 দিন আগে করা এই পোস্টটা এখন 4 দিন পরে এসে অনেক বেশি আলোচিত হচ্ছে, যখন কিনা পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে বিশ্ব গোয়েন্দা প্রধানদের রীতিমতো সম্মিলন ঘটেছে। তুলসী গ্যাবার্ড এসেছেন ইন্ডিয়াতে এবং তার সঙ্গে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া সহ 20টি দেশের গোয়েন্দা প্রধানরা ভারতে এসেছেন। সেখানে আন্তর্জাতিক গোয়েন্দা প্রধানদের একটা সম্মেলন হবে। তুলসী গ্যাবার্ড ভারতের অজিত দোভাল সহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জয়শঙ্কর বিদেশমন্ত্রী, তাদের সঙ্গে বৈঠক করবেন এবং সেই বৈঠকে দক্ষিণ এশীয় আঞ্চলিক নিরাপত্তার বিষয়ে আলোচনা হবে, যেখানে পাকিস্তান এবং বাংলাদেশ ইস্যু প্রাধান্য পাবে। আর একটা বড় ব্যাপার, বাংলাদেশের সরকারকে নিয়ে আলোচনা হবে। এই আলোচনা যখন হচ্ছে তখন বাংলাদেশ সরকারের 26শে মার্চকে নিয়ে উদাসীনতা চোখে পড়েছে। শেখ হাসিনাকে ফেরাতে 14 জনের একটা টিম কাজ করছে। সেটি সত্য, সেই ঘটনা যদি সত্য হয় তাহলে শেখ হাসিনা ফেরার ব্যাপার নিয়ে যে আলোচনাটা চতুর্দিকে চলছে, এমনকি গতকালকের ভিডিওতেও আমরা বলেছিলাম সেটি কি সত্য হতে চলেছে। আল জাজিরার আলোচিত সমালোচিত সাংবাদিক জুলকারনাইন শাহের তার করা গত 4 দিন আগের একটা ফেসবুক পোস্ট এই সময়ে এসে 4 দিন পরে এসে বেশ আলোচনা তৈরি করেছে। সেখানেই তিনি বর্তমান উপদেষ্টা সরকারের ভেতরেও উপদেষ্টা পরিষদেও শেখ হাসিনার এজেন্ট রয়েছে এমনটা বলার চেষ্টা করেছেন। সেনাবাহিনীর মধ্যে শেখ হাসিনার এজেন্ট কাজ করছে, সেনাবাহিনীকে অস্থির করার চেষ্টা করছে, সেই কথা বলার চেষ্টা করেছেন। সচিব, আমলা, পুলিশ সব জায়গাতেই শেখ হাসিনার এজেন্টরা কাজ করছেন এমন কথাও বলার তিনি চেষ্টা করেছেন। সব থেকে ভয়াবহ কথা, বর্তমান সরকারের জন্য যেটা ভয়াবহ ব্যাপার, সেটা হচ্ছে জুলকারনাইন সাহেব তিনি বলার চেষ্টা করেছেন বর্তমান উপদেষ্টা পরিষদে শেখ হাসিনার অনেকজনই রয়েছেন যারা চেষ্টা করছেন শেখ হাসিনাকে কিভাবে ফেরানো যায়। জুলকারনাইন সাহেব যা লিখেছেন, চলুন একটু সেটার দিকে দৃষ্টি দেওয়া যাক। তিনি লিখেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের কেন্দ্রস্থলে অবস্থিত কতিপয় উপদেষ্টা যারা অত্যন্ত দুরভিসন্ধিমূলক উদ্দেশ্য নিয়ে সরকারে প্রবেশ করেছে, তারা কিছুতেই সাধারণ নির্বাচনের মাধ্যমে দেশে একটি রাজনৈতিক সরকার যেন ক্ষমতায় আসতে না পারে সেই লক্ষ্যে কাজ করে চলেছে। এই চক্র বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরেও অস্থিরতা সৃষ্টি করছে। সরকারের বাইরে থাকে এই চক্রের কয়েকজন অনুঘটকের নাম আমি আগেও বেশ কয়েকবার উল্লেখ করেছি। যদি অনতিবিলম্বে এদের বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে। এই চক্রের সদস্যরা প্রধান উপদেষ্টাকে নেতিবাচকভাবে প্রভাবিত করছেন। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত না হলে ডক্টর ইউনূসও সম্ভবত তার পদটি ত্যাগ করবেন, আর সেই সুযোগে তার পদটি বাগিয়ে নিতে সচেষ্ট রয়েছে এই চক্র। সেই লক্ষ্যে তাদের পছন্দের একজনকে কিছুদিন আগেই ক্যাবিনেটে নেওয়া হয়েছে। উপদেষ্টা, সচিব, গুরুত্বপূর্ণ সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা সব মিলিয়ে এদের মূল ইনসাইডারের সংখ্যা 9 জন, আর ভাইটাল আউটসাইডার অ্যাক্টর রয়েছেন 5 জন। এছাড়াও আরও বেশ কয়েকজন রয়েছে। ইনসাইডার হিসেবে 9 জনকে বলেছেন, আউটসাইডার হিসেবে 5 জনকে, অর্থাৎ সরকারের বাইরে আছে এরকম 5 জনকে ইন্ডিকেট করা হয়েছে। মোট 14 জনের একটা টিম, তারা ফাইলপত্র ঘেটে কিভাবে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনা যায়, কিভাবে এই সরকারকে ফেলে দেওয়া যায়, এই সরকার ডক্টর ইউনূসকে সরিয়ে দিয়ে সেই পদটা বাগিয়ে নেওয়া যায় এবং সেই সুযোগে শেখ হাসিনার পক্ষে নির্বাচনী কার্যক্রম তৈরি করে আগামী নির্বাচনে শেখ হাসিনাকে আবার বিজয়ী করা যায়, শেখ হাসিনাকে বীরের বেশে বাংলাদেশে আনা যায়, সেই চেষ্টা করছে। জুলকারনাইন সাহেব এই তথ্য জানেন, অথচ বাংলাদেশের বর্তমান উপদেষ্টা সরকার কি এই তথ্য জানে না? কিছুদিন আগে জুলকারনাইন সাহেবের একটা পোস্টকে কেন্দ্র করে সেই ব্যাপারে সরকারকে পদক্ষেপ নিতে
দেখা গেল, অথচ এই ব্যাপারে সরকার কি কিছুই জানে না, সেইটা একটা বড় প্রশ্ন। তাহলে কি যে আলোচনাটা ভারতের প্রথম সারির গণমাধ্যমগুলো উস্কে দিয়েছে, প্রথম সারির গণমাধ্যমগুলো প্রতিনিয়ত বলছে শেখ হাসিনা বীরের বেশে ফিরছেন এবং প্রধানমন্ত্রী হিসেবেই ফিরছেন, সেই আলোচনাটা সত্য হতে চলেছে? এই আলোচনা যখন করছি তখন ভারতে আন্তর্জাতিক গোয়েন্দা প্রধানদের সম্মিলন হচ্ছে। তুলসী গ্যাবার্ড ভারতে আসবেন একথা আমরা আগেই জানিয়েছিলাম, অবশেষে তিনি এসেছেন। থাইল্যান্ড সফর শেষে ভারতে এসেছেন। তুলসী গ্যাবার্ডের সঙ্গে কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া সহ 20টি দেশের গোয়েন্দা প্রধানরা এসেছেন। সেখানে একটা সম্মেলন হবে। এরপরে তুলসী গ্যাবার্ড ভারতীয় বিভিন্ন স্টেক হোল্ডারের সঙ্গে মিটিং করবেন। সেখানে বাংলাদেশ এবং পাকিস্তান সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। বাংলাদেশ সরকার নিয়ে ডোনাল্ড ট্রাম্পের যে ভাবনা, সেই ভাবনার একটা কপিও তুলসী গ্যাবার্ড ভারত সরকারের কাছে পৌঁছে দেবেন। নরেন্দ্র মোদীর সঙ্গে যদি তুলসী গ্যাবার্ডের আলোচনাতে বাংলাদেশ প্রসঙ্গ স্থান পায়, তাহলে সেটি কোন পর্যায়ে যাবে সেটাও চারিদিকে আলোচনা হচ্ছে। বাংলাদেশ ব্যাপারে যুক্তরাষ্ট্র কি ভাবছে এবং তুলসী গ্যাবার্ডের এই সফর শেষে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটা মোটামুটি স্পষ্ট হবে। আগামীকালকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তুলসী গ্যাবার্ডের বৈঠক, যেখানে নরেন্দ্র মোদী ছাড়াও অজিত দোভাল থাকবেন, বিদেশমন্ত্রী জয়শঙ্কর থাকবেন, বিজেপির নেতা অমিত শাহ থাকবেন, এরকম গুরুত্বপূর্ণ কয়েকজন থাকবেন। সেই বৈঠকেই বাংলাদেশ সম্পর্কে আলোচনা হবে বলে ভারতীয় গণমাধ্যমগুলো খবর দিচ্ছে। যদি বাংলাদেশ সম্পর্কে নতুন কোনো তথ্য আসে, বাংলাদেশের ব্যাপারে হস্তক্ষেপ করতে যদি আমেরিকা এবং ভারত চায়, তাহলে বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে যাবে সেটা একটা মুখ্য আলোচনার ব্যাপার। এই আলোচনা যখন করছি তখন বাংলাদেশ সরকারকে নিয়ে আবার নতুন আরেকটা সমালোচনা শুরু হয়েছে। চারিদিকে ধর্ষণ কাণ্ড যখন চলছেই, যেটি ঠেকানো যাচ্ছে না, আসিয়ার মর্মান্তিক মৃত্যু আমরা দেখেছি, ঠিক সেই সময়ে সরকারের পক্ষ থেকে একটা খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবসে চিরাচরিত যে কুচকাওয়াজ অনুষ্ঠান হয়, সেই কুচকাওয়াজ নাকি এবার হবে না। কুচকাওয়াজ করার মানসিকতায় সরকার নেই, এরকম কথা শোনা যাচ্ছে। 26শে মার্চে মহান স্বাধীনতা দিবসে ঐতিহ্যবাহী এই কুচকাওয়াজ না করার পেছনে কি কারণ থাকতে পারে সেটি নিয়েও আলোচনা চলছে। তাহলে কি বাংলাদেশে পাকিস্তান পন্থা জেকে বসতে চলেছে? এই আলোচনা সর্বত্র যখন হচ্ছে, তখন বাংলাদেশের জন্য বোধহয় একটা বড় খারাপ খবরই যে মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবসে কুচকাওয়াজ হবে না। সরকার তাহলে কোন পথে হাঁটছে? সরকার প্রধান ডক্টর ইউনূস যে রিসেট বাটনের কথা বলেছিলেন, ইতিহাস মুছে দেওয়ার কথা বলেছিলেন, সেই রিসেট বাটন কি কাজ করতে শুরু করেছে? সেই আলোচনা চতুর্দিকে চলছে। আদতে সরকার কি করছে কি করছে না সেটা বোধহয় এখনো বুঝে উঠতে তারা পারছে না। দর্শক, আপনার কি মনে হয় সব মিলিয়ে আমরা কোন দিকে ধাবিত হচ্ছে? কি বলতে চাইছে টাইমস অফ ইন্ডিয়া? এছাড়াও বাংলাদেশে নতুন করে ধর্ষণ কাণ্ডকে কেন্দ্র করে আন্দোলন, প্রতি আন্দোলন এবং আবারও মবের ডাক দেয়া হলো।